শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সঙ্গে জড়িত থাকা অপরাধ। আমি কিছুদিন আগে দেখলাম চাঁপাইনবাবগঞ্জে তাদের স্বেচ্ছাসেবক দলের এক নেতা অস্ত্র সহ আরম্ভ করেছে। জানা গেল সে অস্ত্র ব্যবসায়ী। আর ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষে একটা বিরাট বিবৃতি দিয়ে বসে। খুনিদের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপি ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস, সে প্র্যাকটিস তারা এখনো করে রয়েছে। এখানে কোনো ছাড় নেই। নির্যাতন আমরা সব নেতাই তো বাইরে। কোথায় কাকে নির্যাতন করল? আসাদুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজ সাহেব, সাংবাদিক শামসুর রহমান, মানিক শাহ, হুমায়ুন কবির বালু, এইসব হত্যাকাণ্ড তারাই করেছে। বিএনপির কোন নেতা এই সরকারের আমলে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি এই আমলে হয়নি। কাজেই সরকার হিংস্র, দুঃশাসন। আপনারা ইলেকশন করেন নাই, বয়কট করতে চেয়েছে। তারপর 42.8% মানুষ ভোট কেন্দ্রে এসেছে। পৃথিবীর যেসব এই বছর পৃথিবীতে 64 কান্ট্রিজ ইলেকশন ফেস করছে এখন, ইনক্লুডিং ইউকে, তাদেরও ইলেকশন জুলাইয়ের 4 তারিখ। এবং আফ্রিকার অনেক দেশে ইলেকশন হয়ে গেছে। মোট 64টি আমেরিকার ইলেকশন সহ পৃথিবীতে হবে। এবং অন্যান্য অনেক দেশের তুলনা বাংলাদেশে ভোটার টার্ন আমি বলবো সন্তোষজনক। তারপর এখন বিএনপি তো ভোটার টার্ন আউটের ব্যাপারে 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসির যে জরিপ, বিবিসি তখন বলেছিল 5% মানুষ ভোট দিয়েছে ভোটার। এবং এটা ইলেকশন কমিশন থেকে 21%। এ ব্যাপারে ইলেকশন কমিশনের যে বিজ্ঞপ্তি, তখনকার ইলেকশন কমিশন, যেটা গুগলে আছে এখন 21। এইবার আমাদের তার ডাবল। এইটাকে আপনি কিভাবে, কি দৃষ্টিভঙ্গি? উপজেলা ইলেকশন প্রথমটিতে ইলেকশন কমিশন সিইসি 36+। আর এবার বলছেন ইলেকশন কমিশন সর্বশেষ জানিয়েছে যে উপজেলা 37+। দর্শক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘু চাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবরাখবর জানবো দর্শক। উপকূলের সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। আমরা প্রথমেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি নদী উপকূলে। আপনাকে বলে রাখা দরকার যে রেমাল কিন্তু ইতিমধ্যে তার যে রূপ এবং সেটি সাইক্লোন আকারে কিন্তু তার অবস্থান তৈরি করে ফেলেছে। আবহাওয়া অধিদপ্তর এবং একই সাথে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এটি কিন্তু ২৬ তারিখ সকাল নাগাদ এটি কিন্তু ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে উপকূল অতিক্রম করবে। এই আমি যে উপকূলে দাঁড়িয়ে আছি এর কিন্তু আমার বাম দিকে হচ্ছে খুলনার পাইকগাছা এবং কয়রা, এবং আমার ডান দিকে হচ্ছে কিন্তু শ্যামনগর উপকূল, এবং এটি হচ্ছে আশাশুনি উপকূল। এই সমগ্র যে উপকূলগুলোর নাম আমি উল্লেখ করলাম, এই প্রত্যেকটি উপকূল কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে প্রত্যেকটি দুর্যোগে। বিশেষ করে আইলা, আমপান এই অঞ্চলকে কিন্তু একেবারে ক্ষতবিক্ষত করেছিল। আপনাকে বলে রাখা দরকার যে এই উপকূলে কিন্তু এখনো পর্যন্ত 60-এর দশকের যে প্রায় 400 কিলোমিটার বেড়িবাঁধ, সেই 400 কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত। এই মাটির এই বেড়িবাঁধ কিন্তু আসলে টেকসই কোনো বেড়িবাঁধ না। এই আসছে যে রেমাল, এই রেমালের যদি একটি বড় জোয়ার, এটি কিন্তু রক্ষা করতে পারবে কিনা এই উপকূলবাসীকে, এই নদীর এই বেড়িবাঁধ, সেটি নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আপনাকে আরো বলে রাখা দরকার যে ইতিমধ্যে কিন্তু উপকূলের পরিস্থিতিকে মোকাবেলার জন্য, দুর্যোগ পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে দুর্যোগ যে মোকাবেলার জন্য যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে সবাইকে সতর্ক থাকবার জন্য নদী উপকূলে যেসব মাছ ধরার ট্রলার এবং অন্যান্য নৌকা রয়েছে সবাইকে কিন্তু নিরাপদে তীরে ভিড়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। এবং একই সাথে আপনাকে জানানো দরকার 400 অধিক এখানে আশ্রয় কেন্দ্র, সাইক্লোন শেল্টার এবং স্কুল কাম যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং সরকারি কর্মকর্তা এবং সবাইকে কিন্তু এই বিষয়ে সজাগ থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু উপকূলে এখনো পর্যন্ত স্বেচ্ছাসেবক সহ তাদের যেসব শ্রমিকরা রয়েছে তাদেরকে নিয়ে তারা কিন্তু এখন কাজ করছে উপকূলীয় বেড়িবাঁধগুলোতে। আর উপকূলবাসীর মধ্যে একটু হলেও আতঙ্ক বিরাজ করছে, কারণ আমি 24 মে তারিখে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি। আপনাকে বলে রাখা দরকার 25 মে তারিখে যে আইলা আক্রান্ত করেছিল, সেই আইলার সময় কিন্তু এরকম আকাশ খুব পরিষ্কার ছিল এবং সূর্যের আলো ছিল। তারপরেও কিন্তু দিনের আলোতেই কিন্তু সেই আঘাত হেনেছিল, এই উপকূলে আঘাত হেনেছিল কিন্তু আইলা, এবং আইলা দুর্যোগের সেই জলোচ্ছ্বাস, সেই ঝড়ের যে ক্ষত, সেই ক্ষত কিন্তু এই উপকূলবাসী এখনো পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পারেনি। যার ফলে এখানে কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যাদের কাঁচা ঘর বাড়ি, দরিদ্র সাধারণ মানুষ, তাদের মধ্যে সেই আতঙ্কটি এখন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। এই ছিল সাতক্ষীরার যে উপকূলীয় যে অবস্থা এবং রেমালের যে পরিস্থিতি তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি খুলনাতে। খুলনা নদী উপকূলে অবস্থান করছেন আমাদের সহকর্মী রকি। খুলনা উপকূলের যে সেখানকার নদী উপকূলবর্তী অবস্থা এবং রেমালের পরিস্থিতি মোকাবেলায় সেখানকার যে সর্বশেষ অবস্থা সেটি আমাদেরকে জানান। ধন্যবাদ সুমন।
আসলে খুলনার যে উপকূলবর্তী এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য জেলা প্রশাসন সকল প্রকার ছুটি ক্যান্সেল করেছে। সকল প্রকার ছুটি তারা বাতিল করেছে। এর পাশাপাশি কিন্তু খুলনার যে উপকূলবর্তী এলাকায় ইতিপূর্বে আয়লা, সিডোর মতো ইয়াসের মতো ঘূর্ণিঝড় হামলা করেছিল, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি সভা করা হয়েছে এবং এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে একটু আমি লিনিয়া দর্শকদের জানিয়ে রাখতে চাই যে খুলনার ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য উপজেলাগুলোতে প্রায় 604টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 3,15,000 মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলায় সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, এমনকি হাসপাতালগুলোতে জেনারেটর ব্যবস্থার পাশাপাশি সকল কর্মকর্তাদের মোবাইলের সাথে পাওয়ার ব্যাংক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আমরা কথা বলেছি খুলনা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিমের সাথে। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য 5,280 জন স্বেচ্ছাসেবক কাজ করার প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে কয়রা, দাকো, পাইকগাছা, বটিয়াঘাটা অংশগুলোকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং এইসব জায়গায় কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশুর রাখার জন্য মুজিব কেল্লার ব্যবস্থাও করা হয়েছে। লিনিয়া, আমি আপনাদের মধ্যে দর্শকদেরকে আরেকটু জানাতে চাই যে আমরা সকালবেলায় খুলনার যে উপকূলবর্তী এলাকা কয়রা, দাকো, বটিয়াঘাটা, পাইকগাছা সহ বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়েছি। সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সকাল থেকে কিন্তু প্রচন্ড রোদ এসব এলাকায় আছে এবং একটি গুমোট গরম। আমার সহকর্মী সুমন কিন্তু কিছু সময় আগে যে তথ্যটি দিয়েছে যে 25শে মে যে ঘূর্ণিঝড় আয়লা ছিল তার ঠিক আগেও কিন্তু এরকম প্রচন্ড গরম এবং গুমোট ভাব ছিল। তো আসলে উপকূলবর্তীবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ঘূর্ণিঝড় রেমাল আসলে কখন কিভাবে হামলা করবে, এই একটা আতঙ্ক তাদের মধ্যে আছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে রোববার নাগাদ আমাদের বাংলাদেশের যে সুন্দরবন উপকূল এলাকা থেকে আঘাত হানতে আনার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমরা সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি। সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে প্রস্তুত রাখা হয়েছে এবং একটি কন্ট্রোল রুম, কন্ট্রোল নাম্বার তারা প্রস্তুত রেখেছে, যে কোনো ধরনের কোনো সমস্যা যেন সবাই যোগাযোগ করতে পারে। পাশাপাশি ফায়ার সার্ভিসদেরকেও প্রস্তুত রাখা হয়েছে। ডিসি অফিস থেকে আমাদেরকে আরও জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য সর্বোচ্চ ধরনের সকল সতর্কতা তারা অবলম্বন করেছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক যেই কর্মীগুলো আছে, পাশাপাশি বিভিন্ন দেশি বিদেশি যেই এনজিওগুলো আছে তারাও কিন্তু আসলে প্রস্তুত আছে। পাশাপাশি আমি আর একটু বলে রাখতে চাই যে আমরা উপজেলার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেছি, তারা একটা আতঙ্কের মধ্যে আসলে আছে যে এই যে ঘূর্ণিঝড় রেমালের যে আবহাওয়া অফিস থেকে যে তথ্য আসলে প্রচার করা হচ্ছে যে 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়টি আসতে পারে এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। আসলে এটা হলে বিশেষ করে কয়রা উপজেলার যে বেড়িবাঁধগুলো আছে এইগুলা ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং বিগত দিনগুলোতেও এই কয়রার উপজেলার নদী প্লাবিত হয়ে মানুষ মাসের পর মাস পানিবন্দী ছিল এবং আর্থিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। আমি একটু বলে রাখতে চাই যে বিগত দিনগুলোতে খুলনার উপকূল এলাকা দিয়ে যে আয়লা, সিডোর, ইয়াসের মতো যে ঝড় এসেছিল, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে হঠাৎ করেই কিন্তু ঝড়ের আবির্ভাব এবং খুব অল্প সময়ের ভিতর এই ঝড়ে সবকিছু তছনছ করে দিয়ে গিয়েছে এবং ব্যাপক প্রাণহানি, বিশেষ করে মোড়লগঞ্জ এলাকায়, কয়রা, শরণখোলা এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সিডোরের যে বিষয়টা সেটা কিন্তু এখনো উপকূলবর্তী মানুষের ভিতরে একটা ভয়ের আতঙ্ক কাজ করে। ঝড় আসলেই তারা কিন্তু সেই সিডোরের আতঙ্কে তারা আতঙ্কিত থাকে যে আবার এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা। আসলে উপকূলবাসীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রশাসন থেকে যতই প্রস্তুতি নেওয়া হোক না কেন 604টি
আশ্রয় কেন্দ্র বা 3 লাখ 3.5 লাখ মানুষের আবাসস্থল বা যত ব্যবস্থাই করা হোক না কেন, আসলে তাদের আতঙ্কটা কিন্তু অন্য জায়গায়। নিজেদের যে বসত ভিটা আছে, এই বসত ভিটা ছেড়ে আসলে কিন্তু কেউ যেতে চায় না, এইটা একটা বিষয়। পাশাপাশি আর একটু বলে রাখি যে এই ঘূর্ণিঝড়ের আগে এবং পরে সব থেকে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে যে খাবার, সুপেয় পানি এবং আপনার ওষুধের ব্যবস্থা। উপকূলবর্তী অঞ্চলের বেশিরভাগ জায়গায় কিন্তু এখনো আসলে সুপেয় পানির সংকট আছে, এখনো লোনা পানির সংকট। এরপর যখন আপনার কোনো ঝড়ের আবির্ভাব হয় তখন কিন্তু সুপেয় পানির মহামারী একটা প্রকট ধারণ করে, আসলে যেটা থেকে সাধারণ মানুষ খুবই অস্বস্তিকর ভিতরে অবস্থায় পড়ে। আমি লিনিয়া আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো জানাতে চাচ্ছি যে আজকে সকাল পর্যন্ত কিন্তু খুলনা উপকূলবর্তী এলাকার যে অবস্থা সেটা হচ্ছে যে পুরো আকাশটাই কিন্তু পরিষ্কার আছে এবং নদী কিন্তু খুবই শান্ত, নদীতে কোনো উত্তাল ভাব নেই। আমি কথা বলেছি খুলনা থেকে 110 কিলোমিটার দূরে কয়রার একদম শেষ প্রান্তের যেসব বাসিন্দা তাদের সাথে, তারা বলেছে যে এখনো কিন্তু ঝড়ের কোনো পূর্বাভাস, নদীতে ঢেউয়ের যে গর্জন বা উত্তাল যেই বিষয়টা সেটা কিন্তু তারা এখনো দেখতে পারেনি। তবে তারা আতঙ্কে আছে, তারা টিভির পর্দায় চোখ রাখছে, তারা খবর রাখছে যে কখন এই ঘূর্ণিঝড় বাংলাদেশ প্রান্তে আঘাত আনতে পারে। তাদের মধ্যে আসলে সব সময় একটা আতঙ্ক কাজ করছে। তারা আসলে দৈনন্দিন যে কার্যক্রম, দিনমজুরের কাজ বা খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা, পরিবার নিয়েই তারা আসলে খুবই আতঙ্কিত যে ঝড় হলে তারা কি করবে, কোথায় যাবে, হঠাৎ করে আগেই নিরাপদ অবস্থায় যাবে, সেখানে যে সব ধরনের সুবিধা তারা পাবে কিনা, এই সব ধরনের আতঙ্কই কিন্তু উপকূলবাসীর ভিতর আছে। পাশাপাশি আমি একটু বলে রাখি যে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সরকারি পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হচ্ছে। তারা সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত, তারা জীবনকে বাজি রেখে কিন্তু কাজ করতে চায়। লিনিয়া খুলনার উপকূল এলাকা থেকে ঘূর্ণিঝড় রেমালের বিষয় এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে এই আপডেট তথ্য আমরা দর্শকদেরকে জানাবো। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে এবং পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কি, সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে এবং রাতের দিকে সেই নিম্নচাপটি বাড়তে পারে। তবে আজকে এখন পর্যন্ত সকালবেলা ঢাকার যে আবহাওয়া, সেই আবহাওয়াটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে একটি ভ্যাপসা গরম আমরা লক্ষ্য করছি এবং এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এমন ভ্যাপসা গরম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আমি এর সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, এই নিম্নচাপটি মূলত শুরু হয়েছে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার যে উপকূলবর্তী এলাকা, সেই উপকূলবর্তী এলাকা থেকে। এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল, এই গভীর নিম্নচাপ সৃষ্টি হবে রাতের দিকে এবং সমুদ্র বন্দর কক্সবাজার, চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এবং নিম্নচাপের কারণে এই আবহাওয়া থাকতে পারে সারাদিন এবং তার সাথে সিলেট এবং ঢাকার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে আজকে। এবং এই ঘূর্ণিঝড় রেমাল আজকে 100 থেকে 120 গতিবেগে আঘাত হানতে পারে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে। তবে এর গতিবেগ বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে এবং তা পরবর্তীতে পরিবর্তন হয়ে দুর্বলও হয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে এখন পর্যন্ত এই তথ্য জানিয়েছে। এবং আগামী বেলা 1:30টার দিকে আবারও জানাবে আবহাওয়া অফিস যে সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি। তখন আমরা আরও বেশি বিস্তারিত জানাতে পারবো যে সর্বশেষ কি অবস্থা ঘূর্ণিঝড় রেমালের। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার। দেখছেন দেশ জনপদ লাইভ।
জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রচারণা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে লালমনিরহাট থেকে জামাল বাদশাহ, যশোর থেকে ইন্দ্রজিৎ রায় ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সাইদ ইব্রাহিম। প্রথমেই যাব জামাল বাদশার কাছে। জামাল, কেমন চলছে উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রচারণা? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটে তৃতীয় ধাপে কিন্তু একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, লালমনিরহাট সদর উপজেলা। এর আগে দ্বিতীয় এবং প্রথম ধাপে দুটি এবং 4টি উপজেলায় নির্বাচন শেষ হয়েছে। আসলে লালমনিরহাট সদর উপজেলার নির্বাচন কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই উপজেলার প্রার্থীরা। এই উপজেলা পরিষদে 2 জন চেয়ারম্যান প্রার্থী, কামরুজ্জামান সুজন যিনি বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকে এবং ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকলেও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাকি নামের একজন নির্বাচিত হয়েছেন। আসলে লালমনিরহাটের সকালে নির্বাচন প্রচারণায় ব্যস্ত দৃশ্যমান না হলেও নিয়ম অনুযায়ী কিন্তু দুপুর 2টার পর থেকে প্রার্থীরা গণসংযোগ, মিছিল এবং নানা ধরনের উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত এই উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি এবং এর আগেও যে প্রথম এবং দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই জেলায়, সেখানেও কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সদর উপজেলার ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তাদের যেটি দাবি যে অন্যান্য উপজেলার মতো এই লালমনিরহাট সদর উপজেলাতেও তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে চায়। এই উপজেলায় 118টি কেন্দ্রে 2,90,606 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটকে সুষ্ঠু করতে কিন্তু লালমনিরহাটের যে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা রেখেছেন এবং এই ভোট যাতে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। তবে প্রার্থী ব্যস্ত সময় পার করলেও ভোটারদের কিছুটা শঙ্কা রয়েছে, ভোটার উপস্থিতি নিয়েও শঙ্কা রয়েছে। এর আগে কিন্তু দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা লক্ষ্য করেছি মাত্র 21% ভোটার কিন্তু কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিয়েছে। সেই পরিস্থিতিকে লক্ষ্য করে কিন্তু সদর উপজেলায় উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। 21%-এর নিচে কিন্তু ভোটার উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোটারদের দৃষ্টি আকর্ষণ এবং ভোটার উপস্থিতি বাড়াতে প্রার্থীরা কিন্তু তাদের ব্যস্ততা বাড়িয়েছে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ, এই ছিল লালমনিরহাটে তৃতীয় ধাপের সদর উপজেলা পরিষদের প্রচারণার সর্বশেষ খবর। আমরা চলে যাব যশোরের সহকর্মী রয়েছেন ইন্দ্রজিতের কাছে জানবো সেখানকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ইন্দ্রজিৎ। বাদশাহ, আপনি যেমনটি বলছিলেন, যশোরে কিন্তু 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে তৃতীয় ধাপ, সেই তৃতীয় ধাপে সদর উপজেলা, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু গতকাল সদর উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী শাহরুল ইসলাম তার মামলার কারণে কিন্তু উচ্চ আদালত থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে, যে কারণে সদর উপজেলার কিন্তু নির্বাচনী প্রচারণা আজ থেকে বন্ধ রয়েছে এবং বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা পরিষদে যারা প্রার্থী আছেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী, তারা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাদের যে প্রচারণা সেটি অব্যাহত রেখেছেন। আমি এই মুহূর্তে আছি বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে। এখানে আমরা যেটা দেখছি যে সকালে প্রার্থীদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হলেও মূল যে প্রচারণা সেটি কিন্তু দুপুর 2টার পর থেকে শুরু হবে এবং সেখানে মাইকিং সহ অন্যান্য যে প্রার্থীদের যে প্রচারণা সেটি শুরু হবে। তবে চায়ের কাপে, যেটি আমরা বলি চায়ের দোকানে, কিন্তু প্রার্থীদের নিয়ে কিন্তু নানা ধরনের যে আলোচনা, অর্থাৎ চায়ের কাপে যে ঝড় তোলার যে বিষয়টি সেটি এখানে আমরা লক্ষ্য করছি। তারা তাদের যে পছন্দের প্রার্থী এবং প্রার্থীদের যে গুণাগুণ সেটি নিয়ে তারা বিভিন্ন যে আলোচনার যে বিষয় সেটি নিয়ে আলোচনা করছেন এবং তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে। আসলে এই উপজেলা যে নির্বাচনী হালচাল সেটি কেমন দেখছেন প্রচারণা? বিসমিল্লাহির রহমানির রহিম। বাঘারপাড়া 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের একটু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোটার উপস্থিতির জন্য আমাদের নিজেদের দলের মধ্যেই প্রার্থীর সংখ্যা হচ্ছে 6 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান হচ্ছে পুরুষ 7 জন। প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীদের কাছে কি পৌঁছাতে পেরেছে কিনা প্রার্থীরা? প্রার্থীদের প্রচারণা অনেক সুন্দর এবং ভোটারদের
দ্বারে দ্বারে পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন এবং প্রার্থীর সমর্থকরা ঘুরছেন। সেক্ষেত্রে প্রার্থীদের প্রচারের এই উপজেলায়, বাঘারপাড়া উপজেলায় 9টি ইউনিয়ন, একটি পৌরসভা। এই পৌরসভার সকল প্রার্থীরা তাদের মার্কা নিয়ে, বিলবোর্ড নিয়ে, হ্যান্ডবিল নিয়ে তারা দ্বার দ্বার করে লিফলেট বিতরণ, মানুষের সচেতন করা, সকল কিছু করছেন। এর তারা অবস্থান অনেক। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম একজন স্থানীয় ভোটার এবং জনপ্রতিনিধি, তার কাছ থেকে তিনি বলছিলেন যে এই উপজেলার যে নির্বাচনী যে হালচাল সেটি এখন আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী সাইদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। যেমনটা আপনি বলেছিলেন, পটুয়াখালীতে সদর উপজেলা, মির্জাগঞ্জ এবং দুমকি, এই 3 উপজেলায় আগামী 29শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এখন দাঁড়িয়ে আছি দুমকি উপজেলাতে। এই দুমকি উপজেলা 5টি ইউনিয়ন দ্বারা গঠিত এবং এখানে প্রায় 71,725 জন ভোটার রয়েছে। আমি এখন এই মুহূর্তে একটু কথা বলবো এখানে যে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান, তার সাথে শুনবো, তার কাছ থেকে শুনবো যে তার নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এবং কোনো কালার টাকার প্রভাব পড়তেছে কিনা, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নির্বাচনী প্রচারণা শেষের দিকে। এখন নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আমার কর্মীরা হচ্ছে, বিভিন্নভাবে শুনতেছি এবং আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তারা যেন প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করে। আর ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে দুমকি উপজেলায় কালো টাকার বেশ প্রভাব পড়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলার জন্য, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার জন্য টাকা দিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কালো টাকার প্রভাব মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দুমকি উপজেলাটি অত্যন্ত ছোট একটি উপজেলা, মাত্র 5টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2000 সালে এই উপজেলাটি হয়েছে। এরপরে 3বার দুমকি উপজেলা নির্বাচন হয়েছে, এটি নিয়ে 4র্থবারের মতো নির্বাচন। এই নির্বাচনে আমরা 5 জন প্রার্থী দুমকি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার নির্বাচনে একটি স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, সৎ শিক্ষিত তরুণ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করুন। এই সৎ শিক্ষিত তরুণ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করুন, এই অঙ্গীকারের উপর ভিত্তি করে আমি মনে করতেছি যে দুমকি উপজেলা অত্যন্ত একটি আধুনিক উপজেলা, একটি মডেল উপজেলা। এর আগে থেকেই, যদিও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর প্রকল্পে এই দুমকিটি রয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়েই এটি বাস্তবায়িত হবে। সুতরাং আমি জয়ের বিষয়ে আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী। ধন্যবাদ। শুনলেন যে তার মুখের কথা যে তিনি আসলে স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে তিনি অঙ্গীকারবদ্ধ। এই ছিল পটুয়াখালী দুমকি উপজেলা থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ সংবাদ। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকেই। দর্শক, উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। এবার ধানের বাজারের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ধানের বাজার দর কেমন দেখছেন, কি তথ্য আছে সর্বশেষ জানাবেন? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর বৃষ্টিত এলাকা, এখানে আসলে এক ফসলি এলাকা এবং এই বছরে আসলে সুনামগঞ্জের হাওরে বুড়ো ফসলের বাম্পার ফলন হয়েছে। সুনামগঞ্জের প্রায় 2 লাখ জমিতে আসলে বোরো ধানের আবাদ করা হয়েছে। সেখান থেকে সরকারিভাবে 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটি আসলে সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এবং সরকার গত 7 মে থেকে সরকারিভাবে ধান ক্রয়, কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার কার্যক্রমটি আছে সেটি শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের যে সরকারি খাদ্য গুদাম সেই এলাকায়। এখানে কৃষকদের কাছ থেকে এই ধান কিনে আসলে শুকানোর কাজ করছেন তারা। এবং আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই সরকার নির্ধারিত যে মূল্যটা আছে 1280 টাকা মন, সেই মূল্যটা আসলে খুবই কম। এবং কৃষকরা বলছেন যে তাদের যে খরচ, ফলানোর যে খরচ এখানে গুদামে আনা পর্যন্ত পরিবহন খরচ যে খরচটা আছে সেই খরচ আসলে তাদের পোষায় না। সে কারণে আসলে তারা যে মধ্যস্বত্বভোগী আছে বা ফরিয়া আছেন তাদের কাছে আসলে কম দামে বাড়িতে ধান বিক্রি করেন। তো
এবং সরকার আরেকটি বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, সরকারিভাবে সুনামগঞ্জ জেলায় 29,000 মেট্রিক টন ধান কেনার যে সরকারিভাবে 29,000 মেট্রিক টন ধান কেনার উদ্যোগ নিয়েছেন, যা আসলে খুবই অপ্রতুল্য। এবং সুনামগঞ্জে 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, সেই 13 লাখ মেট্রিক টনের তুলনায় 29,000 মেট্রিক টন ধান আসলে খুবই অপ্রতুল্য। এবং এই আজকে পর্যন্ত গত 7 মে থেকে শুরু হয়েছিল, আজকে 24 তারিখ, আজকে পর্যন্ত মাত্র 500 মেট্রিক টন ধান সুনামগঞ্জ জেলায় কেনা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন খাদ্য উপপরিচালক যিনি আছেন তিনি। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে সরকারিভাবে এই ধানের নির্ধারণ, এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তারা পরবর্তীতে সুপারিশ করবেন যাতে সুনামগঞ্জ জেলায় এর পরিমাণটা আরো বৃদ্ধি করা হয়। তো এবং আপনি আসলে দেখতে পাচ্ছেন এই যে সুনামগঞ্জের যে এই খাদ্য গুদামে কিছুক্ষণ পরপরই ধান নিয়ে আসছেন। এই ধানটা আসলে সুনামগঞ্জের এই ধানের উপরে আসলে সুনামগঞ্জের মানুষের ভাগ্য নির্ধারণ হয়, এবং এই ধানকে কেন্দ্র করে আসলে তাদের চিকিৎসা এবং বিয়ে বা সামাজিক যে আচার অনুষ্ঠান আসলে এই ধান বিক্রি করে মানুষ, কৃষকরা আসলে এই জীবিকা নির্বাহন করে। এবং এই ধান যদি আসলে তারা প্রকৃত মূল্য না পান, তখন তারা আসলে একটু হতাশায় ভোগেন। তো আসলে সব মিলিয়ে আসলে কৃষকরা খুব ভালো মূল্য পাচ্ছেন বলে আসলে মনে করছি না। এবং আমরা কৃষকদের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা ভালো মূল্য আসলে ধানের পাচ্ছেন না। তো লিনিয়া, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধানের সর্বশেষ তথ্য। মেহেদী, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানের বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী। দেখছেন দ্য জনপদ লাইভ। দর্শক, ফলের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল নোমান। নোমান, ফলের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আজকে সাপ্তাহিক ছুটির দিন, আমি আছি রাজধানীর কারণ বাজারে ফলের দোকানগুলোতে। সকাল থেকেই কারণ বাজারে ছুটির দিনের জন্য ক্রেতা সমাগম আছে। দেশের বিভিন্ন স্থান থেকে মৌসুমী ফলের সমারোহ হয়েছে, কারণ বাজারে হচ্ছে প্রতিনিয়ত। আমরা কথা বলেছি ক্রেতা এবং বিক্রেতা সবার সঙ্গে। ফলের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। আমরা কথা বলে জানতে পেরেছি এখানে লিচু প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা 100 পিস। আম প্রজাতি ভেদে 100 থেকে 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। আনার বিক্রি হচ্ছে 560 টাকা কেজি, যেটা নিয়ে ক্রেতাদের মাঝে সব থেকে বেশি ক্ষোভ বিরাজ করছে। জাম বিক্রি হচ্ছে, মৌসুমী ফল জাম বিক্রি হচ্ছে 450 টাকা কেজি। জামরুল 160 টাকা থেকে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকা পেঁপে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি। আনারস সাইজ ভেদে 30 থেকে 50 টাকা পিস বিক্রি করা হচ্ছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি লেবু প্রতি পিস বিক্রি হচ্ছে 1 টাকা। আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে লেবুর যে দাম বৃদ্ধি পাই, মানে এটা হচ্ছে সিন্ডিকেট বা বিক্রেতারা, আড়তদাররা এটার পেছনে আসলে থাকে। যদিও তারা বলছে এখন লেবুর সময়, এজন্য দাম কমেছে, কিন্তু এই অস্বাভাবিক দাম বৃদ্ধি বা অস্বাভাবিক দাম কমের পেছনে আসলে কি দায়ী আছে এটা আসলে আমরা বুঝতে পারছি না। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, দেখি উনি কি বলেন এই ঊর্ধ্বগতির বিষয়ে। ভাই, কি ফল কিনছেন বা ফলের দামটা সম্পর্কে? আনারস কিনতেছি। আনারস তো 40 টাকা করে, দুইটা 80 টাকা চাই। আর লিচু দেখলাম 400 টাকা করে কেজি বলে। ফলের কেজি আসলে নতুন আসছে তো মৌসুমী ফল, একটু এখন উপরের দিকে থাকবে, যখন আরো অনেক বেশি বেড়ে যাবে হয়তো আস্তে আস্তে তখন সাপ্লাই বাড়লে একটু কমের দিকে চলে আসবে। আম কিনছি যে একটা নিলাম 100 টাকা করে কেজি নিলাম।
হ্যাঁ, এটা সাতক্ষীরার নাম নাকি। আচ্ছা আচ্ছা, লিচু 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 নিয়েছি, লিচু 400 টাকা করে শ চাই, 400 450 করে শ চাচ্ছে। এটা হয়তো সপ্তাহ 15 দিন গেলে আর একটু ডাউন হয়ে যাবে। আমরা দেখেছি যে আনারের দাম হচ্ছে 600 টাকা কেজি। এটা আসলে অনেক বেশি হয়ে যায়, 600 টাকা কেজি, এটা অনেক বেশি হয়। এত আসলে হওয়া ঠিক না, হয়তো ডলারের দাম কিংবা বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তো দাম একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে এত দাম হলে সাধারণ মানুষের নাগালের বাইরে এটা আসলে অনেক। এটার পেছনে আসলে দায়ী কি সিন্ডিকেট বা আনারটা মনে হয় সিন্ডিকেট না, এটা মনে হচ্ছে যে ডলারের দাম বাড়ার কারণে আর বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তো এটা হইতে পারে মনে হয়। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন লিনিয়া, এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। নোমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ফলের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী নোমানের কাছ থেকে।